মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেয়া এবং নিয়োগপত্রের 2 শর্ত প্রত্যাহারের দাবিতে রাত 12টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সারা দেশের সঙ্গে আজ সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সকালে চট্টগ্রাম স্টেশনে বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন রানিং স্টাফরা। তারা বলছেন, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। রেল কর্তৃপক্ষ বলছে, টিকিট করা যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসির বাস রেডি রাখা আছে। ঢাকা সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা জরুরি হলে বাসে যেতে পারবেন। এটা যতদিন পর্যন্ত আমাদের প্রশাসন না দিবে, যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটা দিয়েছে গত 3/11 সম্ভবত 3/11/2021 সালে। এই প্রজ্ঞাপন দিয়ে আমাদের এই পার্ট অফ পে যথা মাইলেজ সেটা কর্তন করে তারা ব্যয় নিয়ন্ত্রণ নীতি দেখাতে চাচ্ছে। তো এটা তো জনদুর্ভোগ অবশ্যই হবে। তো আমরা চেষ্টা করছি ওই যেটা বললাম যে যত দ্রুত সমাধান করা যায়, এবং যাদের যেতেই হবে তাদের জন্য বিআরটিসির সাথে আমরা যোগাযোগ করেছি, এবং যাতে এই সার্ভিসটা তাদেরকে আমরা দিতে পারি, অন্তত তাদের গন্তব্যে যাতে আমরা তাদেরকে পৌঁছাতে পারি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে না জেনে স্টেশনে এসে অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। এদিকে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে রেলওয়ে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার নাজমুল হক খান। রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীর ডাকে অনির্দিষ্টকালে ট্রেন ধর্মঘট শুরু করেছে সোমবার রাত 12টা থেকে। এতে সারা দেশের মতো রংপুরেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্টেশনের সুপারিনটেন্ডেন্ট শঙ্কর গঙ্গালী বলেছেন, যৌক্তিক দাবি আদায়ে তারা কর্মবিরতি দিয়েছে। আশা করা যাচ্ছে রাতের মধ্যে সুষ্ঠু সমাধান আসলেই আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রানিং স্টাফদের কর্মবিরতি সকাল আপনার রাত 12টা থেকে ওদের কর্মবিরতি চলতেছে। ওদের একটা নির্ধারিত ঘোষণা ছিল যে 28 তারিখের মধ্যে যদি 27 তারিখের মধ্যে দাবি দেওয়া মানা না হয়, তাহলে 28 তারিখ থেকে ওরা কর্মবিরতিতে যাবে। ঠিক 28 তারিখে রাত 11টা থেকে ওরা কর্মবিরতি শুরু করছে রাত 12টা থেকে। রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় দিনাজপুর থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্মচারীদের এমন হঠকারী সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তীব্র শীতে স্টেশনে পরিবার পরিজন নিয়ে ঠান্ডায় জবুথবু অবস্থায় তারা। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট জিয়াউর রহমান জিয়া জানান, সকালের দিকে শুধুমাত্র ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। এছাড়া গেল দিবাগত রাত 12টা থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দিনাজপুর 13টি উপজেলা থেকে আগত যাত্রীরা স্টেশনে বহুক্ষণ ধরে অপেক্ষা করার পর ফিরে যাচ্ছেন বাড়িতে। পঞ্চগড়েও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি পালিত হচ্ছে। সোমবার দিবাগত রাত 12টা থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ পার্বতীপুরের প্রচারে নতুন রেলওয়ে স্টাফরা কর্মবিরতি পালন করছে। বাংলাদেশ রেলওয়ে নতুন স্টাফদের কর্মবিরতি প্রথম দিনে ঢাকা রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সকালে পঞ্চগড় স্টেশনে পৌঁছালেও পঞ্চগড় থেকে ঢাকা, রাজশাহী, রংপুরগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও অনেক যাত্রীরাই এসেছেন ট্রেন যাত্রার উদ্দেশ্যে, আর ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। মঙ্গলবার মধ্যরাত থেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো প্রকার ট্রেন ছেড়ে না যাওয়ায় বিভিন্ন স্থানে যাতায়াতকারী কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। কর্মবিরতির কারণে বিকল্প পথ হিসেবে সড়কপথকে বেছে নিয়েছেন তারা। তবে অনলাইনে টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে রেলপথ বন্ধ থাকায় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সারা দেশের মতো রেলওয়ে বিভাগীয় শহর লালমনিরহাটে বন্ধ রয়েছে সব ধরনের ট্রেন চলাচল। সোমবার মধ্যরাতের পর থেকে লালমনিরহাট রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ফলে স্টেশনে এসে ফিরে যেতে দেখা গেছে লালমনি এক্সপ্রেস সহ অন্যান্য লোকাল ট্রেনের যাত্রীদের।
এদিকে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ থাকায় বিষয়টি আগে থেকে না জানার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী। অধিকাংশ যাত্রীদের মতে ট্রেন চলাচল বন্ধ থাকার মতো এত বড় জনগুরুত্বপূর্ণ বিষয়টি যথাযথভাবে জনসাধারণকে অবগত করা উচিত ছিল। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিক হিসেবে আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না। এই কমিশনের কাজ হলো স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সংস্কার সুপারিশ করা। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন পেশ করা হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে এই সংস্কার একটাও বাস্তবায়ন হবে না। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্বাধীন সাংবাদিকতার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। আপনারা যদি চাপ প্রয়োগ না করেন তাহলে এই সংস্কার একটাও বাস্তবায়ন হবে না। সংস্কার আমরা সুপারিশ করেই আমাদের দায়িত্ব শেষ, কিন্তু তারপরে সেই সংস্কার বাস্তবায়নের জন্য দায়িত্বটা হচ্ছে সরকারের। সেটা এই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে সেই রাজনৈতিক সরকার। সাতক্ষীরায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আজকে যে 31 দফা, এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আরেকটি দফা দিয়ে প্রমাণ করেছে আর কখনো এই ফ্যাসিস্টের শেখ হাসিনার মতো কুলাঙ্গার আর বাংলার মাটিতে জন্ম হবে না। জ্বালানি তেল ডিপো এবং ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিনে পাম্পগুলোতে ডিজেল সংকট দেখা দিয়েছে। সকালে নগরের 0 পয়েন্ট এলাকায় অবস্থিত একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় পাম্পের ডিজেল সরবরাহ নেই। পাম্প কর্মচারীদের সাথে আলাপকালে জানা গেছে, ডিপো থেকে জ্বালানি তেল আনতে না পারায় ডিজেল সংকট দেখা দিয়েছে। তবে পেট্রোল ও অকটেন এখনও 2 দিন চলতে পারে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে ডিবি পুলিশ গ্রেফতার করায় রোববার বিকেল থেকে কর্মবিরতি শুরু করে তারা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 16 জেলায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের আহ্বান করা ধর্মঘটের প্রভাব পড়েছে ফরিদপুরেও। ফিলিং স্টেশনের মালিক শ্রমিকরা জানিয়েছেন, গত 2 দিনের রিজার্ভ তেল শেষ হয়ে গেছে অধিকাংশ পাম্পে। ফলে সোমবার থেকে অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। ট্যাঙ্ক লরি মালিক সমিতির ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জানান, ফরিদপুর জেলা 40টি পাম্পে তেল ধারণ ক্ষমতা 2 লাখ লিটারের মতো। সাধারণত সব পাম্পে প্রতিদিন 6 থেকে 7 লাখ লিটার তেল থাকে। ফরিদপুরের দৈনন্দিন চাহিদা 2 থেকে 3 লিটারের মধ্যে থাকায় মজুদ তেল 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। বগুড়ায় মাদক সেবন নিয়ে বিরুদ্ধে হৃদয় আকন্দ নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে তাকে মেডিকেল হাসপাতালে নেয়ার পথে হৃদয় মারা যায়। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। নওগাঁর মহাদেবপুরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শফিউল সরওয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 15 ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে জবাই করে হত্যার পর মৃতদেহটি পত্নীতলা থেকে একটি অটো চার্জার ভ্যানে মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের আরমান সর্দারের জমির পাশে কালভার্টের নিচে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে এ বিষয়ে তার স্ত্রী নাসিমা খাতুন থানায় মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 আসামিকে গ্রেফতার করা হয়। নরসিংদীর শেখের চরে বসত ঘরে ঢুকে তিথি নামের 14 বছরের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের মা।
সোমবার রাতে নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজারের মোফাজ্জলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার শেখেরচর বাবুরহাট এলাকায় 14 বছর বয়সী নিহত তিথি এবং 4 বছর বয়সী তার প্রতিবন্ধী ভাই এবং মা আসমা বেগম তাদের বসত ঘরে ছিল। রাতে তিথির বাবা মোফাজ্জল হোসেন নিজের পানির দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় বসত ঘরে দুজনকে পড়ে থাকতে দেখেন। শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাসুম আলম বলেন, নিহত তিথির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় আলোচনা সভা এবং অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলশী থানা ছাত্রদল এবং সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, সেই সাথে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ এবং অন্যান্যরা। মাদকের বিরুদ্ধে যুদ্ধে কঠোর আইন প্রয়োগের দিকে গুরুত্ব দিবে নাকি জনসচেতনতাকে অগ্রাধিকার দিবে, এই বিষয়ে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উত্তর কার্যালয়ের আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আনোয়ার সহ পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, দর্শক এবং শিক্ষার্থীরা। পাহাড়ি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ কাজে এগিয়ে নিয়ে যেতে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক অদিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। বাঘাইহাট জোন মাইটিভি 6 এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন 6 ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন উপ অধিনায়ক মেজর আবু নাইম খন্দকার। ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সহজীকরণের লক্ষ্যে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নে কর্মরত পুলিশ অফিসারদের সাথে মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে হলরুমে রংপুর হাইওয়ে পুলিশ রিজিয়নের আয়োজনে অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে নুরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার কমিউনিটি ব্যাংকের রংপুর ব্রাঞ্চ ম্যানেজার নুরুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের সিনিয়র অফিসার শরীফুল আহসান, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের কর্মরত পজ মেশিন ব্যবহারকারী পুলিশ অফিসারবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আমরা যতই পজ মেশিনে মামলা দেই, আমাদের কিন্তু টার্গেট যে এটা না যে আমাদের এডিশনাল আইজি স্যার প্রায় বলেন যে আমাদের টার্গেট কিন্তু প্রসিকিউশন দেওয়া বা মামলা দেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা করা যাতে এই মহাসড়কটা নিরাপদ থাকে। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় পড়ে আছে 37 লাখ টাকা ব্যয় নির্মিত ব্রিজ। জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার আলাই খালের উপর নির্মিত এই ব্রিজটি কেন নির্মিত হয়েছে তা জানি না গ্রামবাসী। কর্তৃপক্ষ বলছে প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলামপুর প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা এলাকায় ধান খেতে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিজটি। নির্মিত ব্রিজটি অযোগ্য স্থানে পড়ে থাকায় কৃষকের ফসল ঘরে তুলতে পোহাতে হয় বিড়ম্বনা। রোগীদের হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে হিমশিম খেতে হয় স্বজনদের। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদেরও। আমরা এই যে পারাবার হইতে পারি না, বন্যা আসলে কেদা, স্কুলে কেউ যাইতে পারে না। ব্রিজের গোড়ায় যে মাটি ফেলানোর কথা আছে, মাটিও ফেলাই নাই। একজন মানুষজন অসুস্থ হয় তাহলে আমাদের অনেক কষ্ট করে আস্তে ধারে নিয়ে যেতে হয়। ধান নেওয়া ভাঙছে না, এই ভাড়া মানুষ ওই ভাড়া যেতে পারি না, ওই ভাড়া মানুষ এই ভাড়া যেতে পারি না। আস্তে না থাকলে ব্রিজের কোন মূল্য আছে? কোনো চলাফেরা করা তাহলে কোনো কিছু নেই, পানির মধ্যে যা লাগে তাহলে ও চলাফেরা করি, ব্রিজ দিয়ে কি লাভটা আছে? বন্যা দিনে নৌকা দিলা আশা করি, বর্তমানে তো কোনো পথ নাই। দেওয়াতে সরকারের আরো লস এবং আমাদের যে জায়গাটাও আমাদের ক্ষতি। সেতু কালভার্ট প্রকল্পের আওতায় 2022-23 অর্থবছরে 10 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রশস্ত এই সেতুটি 37,21,170 টাকা ব্যয়ে নির্মাণ করে কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 23 সালের নভেম্বর মাসে সেতুটি নির্মাণ করা হয়, অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা এই ব্রিজটি নির্মাণই করেনি। আমি করি নাই,
তনগা মেয়র সাহেব করছিল, মেয়র সাহেবের লোক দিয়ে করাইছিল। কোন অবস্থায় আছে এটা তো আমি বললাম না, অফিস বলতে পারবো। ওটা আমার লাইসেন্সে ওরা করছে, অনেকে লাইসেন্স ইউজ করে। তো ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। পৌরসভার বৃষ্টির বিষয়ে শুনেছি, সেটি আমরা তদন্ত করে দেখছি। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। সেতুটিকে মানুষের ব্যবহার উপযোগী করতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। দুর্ভোগ কমবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। পাবনার ঈশ্বরদীতে মুড়ি কাটা পেঁয়াজে ব্যাপক দরপতনে লোকসানে পড়েছেন কৃষকরা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয়, পরে উত্তোলন মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। ন্যায্য মূল্য নিশ্চিতে পেঁয়াজ উত্তোলন মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানি সাময়িক বন্ধের দাবি সকলের। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পেঁয়াজ সমৃদ্ধ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের অন্তত 20টি গ্রামে মাঠে মাঠে এখন শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ তোলা ও বাজারে পাঠানোর কাজে ব্যস্ত কৃষকেরা। গত কয়েক বছরের ধারাবাহিকভাবে লাভবান হওয়ায় এবছরও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেছিল চাষিরা। প্রথম দফায় উচ্চ মূল্যের পেঁয়াজের বীজ নষ্ট হয় রোপণের পরপর অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে আবারও রোপণে গুনতে হয় দ্বিগুণ খরচ। তারপর দেরিতে রোপণের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আক্ষেপের মাঝে এখন মরার উপর খাড়ার গাদ বড় ধরনের দরপতন। পেঁয়াজ এখন বেচতেছে 1500 টাকা মন, সারের দাম প্রচুর পরিমাণ। মোটামুটি যাক ভালোই হয়েছে, কিন্তু দামের সময় আমরা দাম পেলাম না। আশা করি মানুষ পেঁয়াজ লাগাইছিল সেরকম রেটে পেঁয়াজ বেচতে পারছে না। কৃষকরা বলছেন উত্তোলনের মৌসুমে বিদেশি পেঁয়াজে বাজার 6 লাভ। বর্তমান পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা মন। এতে লোকসানে পড়ছেন তারা। পেঁয়াজ যাই হোক একরকম হয়েছে, কিন্তু পেঁয়াজের নাই দাম, সার বিষের দাম অনেক বেশি। তো মনে করো বাবু সব শেষ হয়ে গেল, মেলা টাকা লস। সবজির আবাদ আমরা যেহেতু কৃষি গাড়িস, তো আমরা এই আবাদটা ধরেন যে করি খাই। এখন যে আমার লস টস গেছে, সরকার যদি আমার দিকে একটু খেয়াল করতে তাহলে আমরা একটু বাঁচি উঠতাম। ঠিক আছে। কৃষি বিভাগ বলছে বেশি দামের আশায় অপরিপক্কিত পেঁয়াজ না তুলে পরিপক্ক হওয়ার পর ধীরে ধীরে পেঁয়াজ তোলা এবং বাজারজাতকরণের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। অপরিপক্ক অবস্থায় পেঁয়াজ উত্তোলন করে ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা সঠিকভাবে পরিপক্ক অবস্থায় পেঁয়াজটা উত্তোলন করেন। এতে আপনার যেমন পেঁয়াজের উৎপাদনও বা গড় উৎপাদনও বাড়বে এবং ভালো বাজার মূল্যও পাবেন। চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় পেঁয়াজ আবাদ হয়েছে 920 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,216 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলের মনোহরী রূপে জয়পুরহাটের প্রকৃতি সেজেছে এক অপরূপ সাজে। সরিষা ফুলের মৌমৌ গন্ধ আকৃষ্ট করছে মৌমাছিদের। মাঠে হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে এবং সরিষার ফলন ভালো হওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে উঠবেন বলে মনে করেন মৌচাষীরা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, দেখুন প্রতিবেদনে। চাষের খরচ আর সময় কম হওয়ায় জয়পুরহাটে স্থানীয় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। বাজারে ভালো দাম থাকায় সরিষা চাষে আশার আলো দেখছেন তারা। সরিষার পাশাপাশি বিভিন্ন মাঠে শত শত মৌবক্স স্থাপন করে মধু আহরণ শুরু করেছে মৌচাষী এবং তরুণ উদ্যোক্তারা। আমরা আশা করছি যে মধু 20-25 মন আশা করছি আর কি। মধু 20-25 মন হলে একটু লাভবান হবো আর কি। আশা করি আমরা এই বছর মধু মোটামুটি ভালো ফলন উৎপাদন করতে পারবো। মধু আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই করে থাকি, যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। প্রতি বছরের ন্যায় পোষা মৌমাছির শত শত বক্স নিয়ে মাঠে হাজির হয়েছেন মৌচাষীরা। স্থানীয় বাজারে এই মধু কেজি প্রতি 350 থেকে 500 টাকায় বিক্রি করা হয়। আর এই মধু নিতে এবং সংগ্রহ করতে প্রতিনিয়ত ভিড় করছেন জনসাধারণ। সরিষার আলের পাশে রাখে, ওখান থেকে মৌমাছি সরিষার ক্ষেত ঘুরে ঘুরে মৌমাছি মধু সংগ্রহ করে এবং বাক্সের মধ্যে জমা করে। এখান থেকে মধু সংরক্ষণ করে খেয়ে থাকি। আর আমরা জানি যে মধুর মধ্যে অনেক উপকারিতা আছে। সরিষা ক্ষেতের কাছে রাখে এবং ওখান থেকে মধু সংগ্রহ করে।
দাম বৃদ্ধির কারণে ভালো লাভের আশায় এবার প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়েছে উল্লেখ করে এবছর জেলায় সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন এবং ব্যাপক মধু সংগ্রহের সম্ভাবনার কথা তুলে ধরেন এই কৃষি কর্মকর্তা। এবছর অলরেডি 850টি মৌবক্স স্থাপন করা হয়েছে। আমরা আশা করতেছি যে এখান থেকে আমরা প্রায় 8000 কেজি মধু আহরণ করতে পারবো। সরিষা ক্ষেতে মধু চাষ করায় পরাগায়নের ফলে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে ফুল থেকে মধু সংগ্রহ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক এবং মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা তাদের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর পাড়ে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অটো, রাইস মিল এবং ভৈরব বাজার। 27 জানুয়ারি সোমবার রাত 7টার দিকে নদী ভাঙন শুরু হয়। সকাল পর্যন্ত নদী ভাঙন অব্যাহত থাকে। নদীর ভাঙনে অন্তত 200 ফুট জায়গা এবং 30 ফুট প্রোটেক্টিভ ওয়ার নদীগর্ভে বিলীন হয়। সপ্তাহখানেক আগে সেখান থেকে পার্শ্ববর্তী একটি রাইস মিলে ডকইয়ার্ডের জন্য নদীর পার কেটে রাস্তা বানানো ড্রেজারের বালু উত্তোলনের কারণে এই নদী ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নদী ভাঙনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন সোমবার রাতে এবং আজ মঙ্গলবার সকালে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। টাঙ্গাইলের ধনবাড়ির বীরতারা আইডিয়াল স্কুলে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুরস্কার বিতরণ করেন উপজেলার উপদেষ্টা অধ্যাপক সোহরাব আলী আলো। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম স্বপন, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বিএসসি, রোকন শেখ, নীলফা ইয়াসমিন এবং মাওলানা নিজামুদ্দিন সহ আরো অনেকে। শরীয়তপুরে শ্রী শ্রী মহাদেব জিও মন্দিরের উদ্যোগে 5 দিনব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 40 প্রহর ব্যাপী অখণ্ড দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উৎসব প্রাঙ্গণে হাজার লোকের সমাগম ঘটে এবং দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এই উৎসব উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পালং হরিসভার কেন্দ্রীয় মন্দির কমিটির সাবেক সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মুকুল চন্দ্র রায়, জাজিরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন মণ্ডল সহ বিশিষ্টজনেরা। লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি উপশাখায় সুড়ঙ্গ করে ডাকাতের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের 4 দিক ঘিরে রাখে। সোমবার রাত 11:30টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 11:30টায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপশাখার পিয়ন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। পরে এলাকাবাসী এবং স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকা ঘিরে রাখে তারা। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী বলেন, ব্যাংকের কিছু খোয়া যায়নি। যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। তথ্য প্রযুক্তির মাধ্যমে একের পর এক হারানো ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছে সরিষাবাড়ি থানা পুলিশ। দুপুরে জামালপুরের সরিষাবাড়ি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। তিনি জানান, পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে তা উদ্ধার করেন। হারানো মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাদের সহায়তা করতে প্রস্তুত। বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ টর্কি সাউদের খাল এবং টর্কি বাসাইল খালের মোহনা থেকে প্রায় 1 কিলোমিটার এলাকা দখল করে বিভিন্ন স্থাপনা উত্তোলন করে রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা। এই সংক্রান্ত সংবাদ মাইটিভিতে প্রচারের পর অবশেষে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান এবং খননের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে গতকাল বিকেলে খাল খননের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন করে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং মাঠের সামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে 6 থেকে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অতিরিক্ত ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে আব্দুর রহিমের মুদি দোকান, ক্ষুদিরামের সেলুন, শাহিনের তুলার দোকান, আলামিনের ভাতের হোটেল এবং 2টি চায়ের দোকান।
এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগার পর তারা নিজেরা নির্বাপনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা জামায়াতের আমির আল মমিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারী। স্বৈরাচার শাসনামলে সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ছাত্রদের গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে গাজীপুর আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ছাত্র শ্রমিক জনতা। দুপুরে জেলা শহরের শিববাড়ি মোড় থেকে একটি মিছিল নিয়ে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। ফরিদপুরে 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে দুপুরে সদর উপজেলার ধুলদি পাওয়ার প্ল্যান্টের সামনে, ঢাকা খুলনা মহাসড়কের মাচ্চর ধুলদি প্ল্যান্টের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বিক্ষোভকারীরা ফরিদপুর 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ও অজিতাভ মজুমদার এবং ম্যানেজার শ্যামল কুমার দাসের বিরুদ্ধে টেন্ডারবাজি সহ নানা অভিযোগ করে অপসারণের দাবি জানান। এই মানববন্ধনে 48 ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শরীয়তপুরের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. লোকমান হোসেন এর সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ লিটন শিকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন রাড়ি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আহমেদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ, নড়াইল জেলার সভাপতি তানভীর তনু এবং শরীয়তপুর জেলার যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা। গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা হয়েছে। গাইবান্ধা জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবী টিটুল সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে হওয়া সভায় মহাসড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, ডাকাতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য বিক্রয় সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওয়ালিবুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাসেদ মিয়া সহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা বিএনপির আয়োজনে 3 শতাধিক অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভলাকোট বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ভলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতির সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদ চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন মাহমুদ সহ আরও অনেকে। উদ্যোগে